আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু ফারাস লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে নতুন ব্লগ আপলোড করা হয় না, আগের ভিডিওগুলাই আপলোড করা হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশে রোজা হওয়ার পর থেকে বাংলাদেশে লকডাউন চলছে, আর লকডাউনের মধ্যে তো আমরা বাহিরে কেউ যাচ্ছি না, এর জন্য বাহিরে ঘোরাঘুরির ভিডিও করা হচ্ছে না। আর বাহিরে সব রেস্টুরেন্টগুলোও বন্ধ, এর জন্য বাহিরে যাওয়ার কোনো দরকারও পড়ে না, এর জন্য আমরা বাহিরে যাচ্ছি না। আর আজকে হচ্ছে আমাদের 17 রোজা, তার মানে 17 দিন হয়ে গেছে আমি বাহিরে যাই না। আজকে আমি বের হয়েছি, আর একদিন বাহিরে গেছিলাম আম্মুর সাথে, জাস্ট একটু সুপার মার্কেটে বাজার করতে। সুপার মার্কেটে বাজার করেই বাসায় চলে আসছি, সেভাবে ঘোরা হয়নি। বাট অনেক দিন ধরে বাহিরে যাব ভাবছিলাম, বাট যাওয়া হয়নি। আর বাহিরের করোনা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, আর করোনা থেকে আমি মনে হয় যে গরমটাকেই বেশি ভয় পাই, গরমের জন্য বাহিরে যাইনি। বাট অনেক দিন পর আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, বাতাস ছিল ঠান্ডা, এই জন্য বের হয়েছি। আর সাথে আছে আমার একটা কাজিন, ওকে নিয়ে আমরা একটু রিক্সায় ঘুরতেছি। জানি না কোথায় যাব, এমনি জাস্ট ঘোরার জন্য বের হয়েছিলাম। এটা হচ্ছে মিরপুর এরিয়াতে, আর এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেডিয়ামের পাশ দিয়ে। যেহেতু রাস্তায় তেমন বাস চলাচল করে না, এই জন্য রাস্তা অনেক ফাঁকা ছিল। এই টাইমে রিক্সায় ঘুরতে অনেক মজা লাগে। আর রিক্সায় ঘোরার জন্য আমি আমার কাজিনকে নিয়েছি, কারণ আম্মু এত টাইম আমাকে দিবে না, আর ভাইয়ারও এত টাইম নেই। এই জন্য কী করে বৃষ্টিকে নিয়ে আমি রিক্সায় ঘুরতেছি। আর সোহাগকে অনেক মিস করতেছি, কারণ রিক্সায় ঘোরার জন্য সোহাগ থাকলে অনেক ভালো লাগতো, কারণ রিক্সায় ঘুরতে অনেক মজা লাগে। এবার বাংলাদেশে এসে তেমন রিক্সায় ঘোরা হয়নি, এর জন্য কী করব, এখন রিক্সায় ঘুরতেছি। আর এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে একটা মার্কেটের কী অবস্থা। মার্কেটে গিয়ে দেখি যে মার্কেটে মানুষ আর মানুষদের ভরা, এই জন্য আর তেমন ঘোরাঘুরি করিনি মার্কেটে। তো মার্কেটে আমাদের ঘোরাঘুরি শেষ। মার্কেটে আমরা তেমন ঘুরিনি, বাইরে জাস্ট একটু ঘুরছি। মার্কেটে গেছিলাম ঘোরার জন্য, বাট কিছু কেনার জন্য। বাট মার্কেটে যে অবস্থা দেখলাম, এত ভিড়, এত মানুষের মধ্যে মার্কেটে আর ঘুরিনি, বাসায় চলে আসছি। আর এখন হচ্ছে বিকাল টাইম, এখন ইফতারি বানানোর জন্য প্রিপারেশন নিব। আর আজকে আমরা ইফতারি বানাইনি, আজকে আমরা বানাবো হচ্ছে কাবুলি পোলাও, এর জন্য প্রিপারেশন নিতেছি। কাবুলি পোলাও ভাইয়ার ইদানিং অনেক খাইতে মন চাইতেছিল, কারণ ভাইয়া ইদানিং অনেক বাসায় বসে বসে সারাদিন শুধু ফুড ব্লগিং দেখে। ওটার মধ্যে সে দেখছে যে কাবুলি পোলাও অনেক টেস্টি, এর জন্য ভাইয়া বলতেছে যদি পারো প্লিজ বানাও। এর জন্য আমি অনেকগুলা রেসিপি চেক করে আমি ট্রাই করতেছি। আমি এর আগে কাবুলি পোলাও কোনো দিন খাইনি, ভাইয়াও খাইনি, আমার কোনো আইডিয়া নেই টেস্ট সম্পর্কে। আমি জাস্ট ইউটিউব থেকে রেসিপি সার্চ করে দেখে সেই হিসাবে সেই অনুযায়ী আমি রান্না করতেছি। মোটামুটি ভালোই হয়েছে, বাট টেস্ট যেহেতু আমি আগে খাইনি, তো এর টেস্ট সম্পর্কে আমার আইডিয়া নেই কেমন, বাট খাওয়ার পরে ভালোই লাগছে। এই জন্য আমি কী করছি, আগে হচ্ছে মাংসটা আগে সিদ্ধ করে নিছি। শুধু মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা দিছি, আর হচ্ছে লবণ দিছি, এটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করে বেশি করে পানি দিয়ে, আর পানিটা স্টক হিসাবে রেখে দিছিলাম। সেই পানিটা আমি পরে পোলাও রান্নার জন্য ইউজ করব, সেটা পরে আপনারা দেখতে পারবেন। আর এই জন্য আমি এখানে নিয়েছিলাম হচ্ছে, এখানে আছে গাজর কুচি,
আর বাদাম আর কিশমিশ এই তিনটা আমি একবারে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিছি। ভেজে তারপরে আমি এটা সাইডে উঠায় নিতেছি। এটার মধ্যেই আমি এখন আবার যে গরুটা ছিল, গরুর মাংস, সেটা আমি ভালো করে ভেজে নিব, যাতে এটার মধ্যে যেই রসগুলা বা পানিগুলো আছে সেটা অবজার্ভ করে নেয় ভেতরে, যাতে মাংসের ভেতরে লবণটা ভালো মতন যায়। এই জন্য আমি এটা করতেছি। একই প্যানের মধ্যে সেম তেলের মধ্যে আমি এই প্রসেসটা করতেছি। এখানে আমি এক্সট্রা আর কোনো মশলা ইউজ করিনি, কারণ আমি এখানে তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিব আলাদা একটা প্লেটে। দেখতে পারতেছেন ভাজার পরে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর অনেক সফট হয়ে গেছে মাংসগুলা। আর এখন এই সেম প্যানের মধ্যে আমি রান্না করব হচ্ছে পোলার জন্য রাইসটা। আর রাইসের জন্য আমি আগে দিয়ে দিচ্ছি তেল, তারপরে আমি দিব হচ্ছে পেঁয়াজ, সামান্য পরিমাণ পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভালো করে ভাজতেছি। ভেজে তারপরে আমি এটার মধ্যে চাল ভাজবো, চাল ভেজে পোলাও রান্না করব। আমি রান্না করি, আমার 1 নাম্বার হেল্পার, 2 নাম্বার হেল্পার। এটা হচ্ছে কি বল, কাবুলি ছিল না, কাবুলি আমি এটা অর্ধেক দিই সবগুলো ভালো। এই জায়গায় হচ্ছে যে বিগ স্টক বের করে রাখছিলাম মাংস সিদ্ধ করা, ওই পানি আর সাথে আরও 2 গ্লাস গরম পানি। লবণ দিতে হবে। আঁচ লাগিয়ে দিছি। এখন এটা ঢাকা দিয়ে রাখি, চালটা ফুটবে। চাল ফুটার পরে তারপরে মাংস অ্যাড করব। ডিপটা খুলে শরবতটা বাইর করো। বাইর করে ডিপে, বড় ডিপে তারপর আমি বোতলে দিই। বোতলটার মধ্যে আমরা দিয়ে দেব পানি নিয়ে নেব। এটা দমে থাকবে আধা ঘন্টা। এটার মধ্যে কাপড় দিয়া দমে দেওয়ার দরকার, বাট এটা ভাজা করার দরকার নেই।
সানাতন। वो अपनी उधार की लंबी जिंदगी शौक से जीता, मुझे मत बता कि क्या करना है और क्या नहीं। अब हो गया बाकी। वैसे भी मेरे सिर पे और भी बड़ी टेंशन है, इससे मेरी और भी टेंशन हो सकती है। ये आदमी, इसकी कनेक्शन सेंट्रल और ईस्टर्न यूरोप के कई आतंकवादियों के साथ है और ये ताकतवर है, बहुत ताकतवर है। और ये एक ऑनलाइन ग्रुप के साथ भी मिला हुआ है। এখন বানাবো আমের শরবত। কাঁচা আমের শরবত, টক ঝাল মিষ্টি শরবত। এটার জন্য প্রথমে দরকার সবচেয়ে প্রথম কাঁচা আম। এখানে আছে কাঁচা আম, সেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর হচ্ছে কাঁচামরিচ, সেগুলো সব দিয়ে ব্লেন্ডারে দিয়ে এখন এখানে দিচ্ছি হচ্ছে চিনি। তারপরে এখানে আছে বিট লবণ দিয়ে দিচ্ছি, সবই পরিমাণ মতো দিচ্ছি। আমি এক্সট্রা লবণ, প্লেন লবণ দিইনি, এখানে আমি শুধু বিট লবণ দিছি। তারপরে দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করব ভালো করে। অনেক বছর পর কাঁচা আমের এরকম শরবত বা জুস বানিয়ে খাইতেছি, এত বেশি মজা লাগছে বলার মতো না। আর এখন যেই গরম, রোজা খুলে ইফতারির পর শুধু যেই কোনো ফলের জুস খেলে অনেক ভালো লাগে। আর প্রত্যেক দিনই আমরা অনেক রকম জুস বানাই, যেমন ওয়াটারমেলন জুস, আর আজকে বানাইছি হচ্ছে আমের জুস। এই আমের জুসটা অনেক মজা লাগে। আর এটা ব্লেন্ডার করার পর আমি বড় ছাঁকনি দিয়ে ছেঁকে একদম ভালো করে তারপরে যে একদম লিকুইড রসটা বের হয় সেটাই খাই, সেটা খেতে অনেক মজা লাগে। অনেকে ছাঁকনি ছাড়া ও স্মুদির মতন একটু ঘন করে খায়, বাট সেটা আমার মজা লাগে না। আমার একটু লিকুইডের মতন করে খেলে সেটা বেশি মজা লাগে। অ্যান্ড ট্রাস্ট মি, এইটা যে এত মজা।